আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আইজি ক্রিয়েশন নিউজ আপডেটের সঙ্গে আছে আমি ইমতিয়াজ আহমেদ। শুরুতেই সংবাদ শিরোনাম। একটি বক্তব্যের কারণে ফেঁসে যাচ্ছেন জিএম কাদের, জাতীয় পার্টি নিয়ে কঠিন সিদ্ধান্ত। হাসিনার বিচার শেষ পর্যায়ে, রায় শীঘ্রই। ধানমন্ডিতে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল থেকে ককটেল বিস্ফোরণ। জামাতকে বাদ দিয়ে নির্বাচনী জোট করতে নারাজ চরমোনাই পীর। ভারত চীন বন্ধু হওয়ায় সঠিক সিদ্ধান্ত বললেন শি জিনপিং। একসঙ্গে 500 সাংবাদিকের চাকরি কেড়ে নিতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। এবার বিস্তারিত। 2023 সালের 23 আগস্ট ভারত থেকে দেশে ফিরে শাহজালাল বিমানবন্দরে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেন, আমি ভারত সরকারের আমন্ত্রণে সেখানে গিয়েছিলাম। সেখানে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে আমার খোলামেলা আলোচনা হয়েছে। সেই আলাপ কার সঙ্গে হয়েছে এবং কি বিষয়ে হয়েছে সেটি বিস্তারিত কিছু বলতে পারবো না। তারা যদি প্রকাশ করতে চান করবেন, কিন্তু তাদের অনুমতি ছাড়া আমি কিছুই বলতে পারবো না। এখন এই বক্তব্যের কারণে ফেঁসে যাচ্ছেন জিএম কাদের ও তার জাতীয় পার্টি। শনিবার ঝিনাইদহে এক অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামানকে জাতীয় পার্টি নিষিদ্ধের দাবি নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করেন। জবাবে তিনি বলেন, যদি আওয়ামী লীগ নিষিদ্ধ হতে পারে, জাতীয় পার্টি কেন পারবে না? জাতীয় পার্টি 1982 সাল থেকে 1990 সাল পর্যন্ত বাংলাদেশের মানুষের রক্তের সাথে বেইমানি করেছে, রক্ত নিয়ে খেলেছে। তিনি আরো বলেন, জাতীয় পার্টি জুলাই বিপ্লবে আওয়ামী লীগকে সহযোগিতা করেছে। সুতরাং নূরের উপর হামলা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, এটা সুগভীর চক্রান্ত এবং ষড়যন্ত্রের একটি অংশ। সে কারণে যে দাবি উঠেছে তা আইনগত দিক যাচাই বাছাই করে কি পদক্ষেপ নেওয়া যায় আমি তা দেখব। এ বিষয়ে অ্যাটর্নি জেনারেলের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হয়েছে ডয়েচে ভেলে। গণ অধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান ডয়েচে ভেলেকে বলেন, ওই হামলা চালিয়েছে পুলিশ ও সেনা সদস্যরা। হামলা চালানোর মতো কোনো পরিস্থিতি ছিল না। আমরা সন্ধ্যার আগে ও পরে জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে যে মিছিল ও মশাল মিছিল করি তা ছিল শান্তিপূর্ণ। সন্ধ্যার আগে জাতীয় পার্টির অফিসের ভেতর থেকে আমাদের মিছিলে হামলা চালানো হয়। সন্ধ্যার পরে পুলিশ ও সেনাবাহিনী হামলা চালায়। ওই হামলায় নুরুল হক নূর গুরুতর আহত হন। যারা জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগের পুনর্বাসন চায় তারাই এর নেপথ্যে আছে, অভিযোগ এই নেতার। জুলাই গণ অভ্যুত্থানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে করা বিচার এখন শেষ পর্যায়ে। ইতোমধ্যে মাত্র 9 দিনে 29 জনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে। এদের মধ্যে আন্দোলনে শহীদ হওয়া 6 জনের বাবা মা ও ভাই, আহত আন্দোলনকারী, প্রত্যক্ষদর্শী এবং বিভিন্ন হাসপাতালের চিকিৎসক রয়েছেন। সাক্ষীরা এক কণ্ঠে বলেছেন, হাজারো মানুষ হত্যার জন্য শেখ হাসিনা ও তার সহযোগীদের ফাঁসি হওয়া উচিত। প্রসিকিউশন জানিয়েছে, মামলায় আরও অন্তত 10 থেকে 15 জন সাক্ষী আদালতে হাজির হবেন। অবশিষ্ট সাক্ষ্য গ্রহণে 3 থেকে 4 দিন সময় লাগতে পারে। এরপর উভয় পক্ষ যুক্তিতর্ক উপস্থাপন করবে। প্রসিকিউশনের মতে 15 অক্টোবরের মধ্যে সাক্ষ্য ও যুক্তিতর্ক শেষ হওয়ার কথা। এরপর ট্রাইব্যুনাল রায়ের জন্য দিন ঘোষণা করবে। এই মামলায় মোট সাক্ষী রয়েছেন 81 জন, যাদের মধ্যে অন্তর্বর্তী সরকারের 2 উপদেষ্টা ও একটি জাতীয় দৈনিকের সম্পাদকও আছেন। আগামী 1 সেপ্টেম্বর পরবর্তী সাক্ষ্য গ্রহণ হবে। ট্রাইব্যুনালের জ্যেষ্ঠ প্রসিকিউটর মিজানুল ইসলাম যুগান্তরকে বলেন, সবকিছু ঠিক থাকলে 15 অক্টোবরের মধ্যেই সাক্ষ্য গ্রহণ ও যুক্তিতর্ক শেষ হবে। এরপর আদালত রায়ের তারিখ ঘোষণা করবেন। তিনি আরও জানান, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ইতোমধ্যেই দোষ স্বীকার করেছেন এবং রাজসাক্ষী হিসেবে সাক্ষ্য দেবেন। এরপর মামলায় তদন্ত কর্মকর্তার সাক্ষ্য গ্রহণ শেষে আইনজীবীরা চূড়ান্ত যুক্তি উপস্থাপন করবেন। গত 10 জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে 1400 আন্দোলনকারীকে হত্যা নির্দেশ, উস্কানি ও প্ররোচনা, সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি এবং জয়েন্ট ক্রিমিনাল এন্টারপ্রাইজের মোট 5 অভিযোগে বিচার শুরু করে আদেশ দেয়। মামলার অন্য 2 আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের সাবেক আইজিপি মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল শুরু থেকেই পলাতক রয়েছেন। চৌধুরী আব্দুল্লাহ আল মামুন মানবতা বিরোধী অপরাধে দোষ স্বীকার করে রাজসাক্ষী হয়েছেন। চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল 1 বর্তমানে সাক্ষ্য গ্রহণ করছে। ট্রাইব্যুনালের অপর 2 সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী। এছাড়া শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে আরও 2টি মামলা বিচারাধীন রয়েছে। এর একটি হলো আওয়ামী লীগের 15.5 বছরের শাসনামলে গুম খুনের ঘটনা, অন্যটি রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাকাণ্ড সংক্রান্ত। অন্যদিকে রাজধানীর ধানমন্ডির 27 নম্বরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা একটি মিছিল করেছে। মিছিলটি থেকে ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার বিকেলে 3:30টার দিকে ধানমন্ডি 27 নম্বর এলাকায় মিছিল নিয়ে বের হয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় মিছিলটি থেকে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। তবে মিছিলটি দ্রুতই শেষ করে সটকে পড়েন নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ বিষয়ে ধানমন্ডি থানার অফিসার ইনচার্জ ওসি কৈশন্য মার্মা বলেন, আজ বিকেল 3:30টার দিকে ধানমন্ডি 27 নম্বর এলাকায় আওয়ামী লীগ একটি মিছিল
করে বলে আমরা জানতে পেরেছি। আমাদের কাছে সংবাদ আসে 4:45টার দিকে। তবে তারা তো বরাবরই অল্প সময় মিছিল করে, সেজন্য পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের কাউকেই পায়নি। ককটেল বিস্ফোরণের কথা আমরাও শুনেছি, কিন্তু এটা নিশ্চিত না আসলে ককটেল বিস্ফোরণ হয়েছে কিনা। এ বিষয়ে আমরা বিস্তারিত তদন্ত করে দেখছি। ছাত্রজনতার অভ্যুত্থানে গত বছরের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের রাজনৈতিক অঙ্গনে পরিবর্তন এসেছে। পট পরিবর্তনের পর দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকার ঘোষণা অনুযায়ী আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে দেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ইতিমধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন ইসি। ফলে দেশে এখন নির্বাচনী হাওয়া বইছে। এমন প্রেক্ষাপটে দেশের রাজনৈতিক দলগুলো ভোটের মাঠের লড়াইয়ে নিজেরা প্রস্তুতি নিচ্ছে। তার ধারাবাহিকতায় চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশও এই নির্বাচনে অংশ নিতে প্রস্তুতি শুরু করেছে। দলটির আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, পিআর, বিচার সংস্কার, ইসলামী রাজনীতি, এক বাক্সে ইসলামপন্থীদের ভোট, জামাতের সঙ্গে জোট নিয়ে কথা বলেছে যুগান্তর। তার সাক্ষাৎকারটি নিয়েছেন তোফায়েল গাজালি। সাক্ষাৎকারে নির্বাচনী জোটে জামাত ইসলামীকে বাদ দিয়ে নয়, তাদের নিয়েই ইসলামী দলগুলোর মধ্যে একটা বৃহত্তর জোট হতে পারে এমন ইঙ্গিত দিয়েছেন চরমোনাই পীর। চরমোনাই পীরের কাছে প্রশ্ন ছিল, ইসলামী দলগুলোর আলোচিত একটি জোট নিয়ে নানা কথা শোনা যাচ্ছে, তা আলোর মুখ দেখবে তো? জবাবে মোহাম্মদ রেজাউল করিম বলেন, ইনশাআল্লাহ ইসলামী দলগুলোর এক বাক্স নীতি আলোর মুখ দেখবে। জামাতকে সঙ্গে নিয়ে ভোটের জোটে অধিকাংশ ইসলামী দলের অমত বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এটি সত্য নয়। অধিকাংশ ইসলামী দলই জামাতকে সঙ্গে নিয়েই বৃহত্তর নির্বাচনী সমঝোতা একমত। সেভাবে বৈঠক ও আলোচনা চলছে। আর আমাদের দল ছাড়া অন্য অনেক ইসলামী দল আগে দীর্ঘদিন জামাত ইসলামের সঙ্গে জোটবদ্ধ রাজনীতি করেছে। চরমোনাই পীরের কাছে জানতে চাওয়া হয় যে, জামাতকে বাদ দিয়ে অন্য সব ইসলামী দল মিলে আপনার নেতৃত্বে অন্য একটি জোটের আলোচনা শোনা যাচ্ছে। আপনারা বেশ কিছু বৈঠকও করেছেন, আসলে বিষয়টি কি? জবাবে তিনি বলেন, জামাত ইসলামীকে বাদ দিয়ে নয়, এক বাক্সে ভোট দেওয়ার পরিকল্পনায় কয়েকটি ইসলামী দল মিলে একটি সমন্বয় কমিটি করা হয়েছিল, যেটি বৃহত্তর নির্বাচনী সমঝোতার একটা অংশ। এ পর্যায়ে চরমোনাই পীরের কাছে আরও জানতে চাওয়া হয় যে, জামাতের সঙ্গে জোটের আলোচনা এলেই আপনারা বিশ্বাস ও আদর্শের জায়গা সামনে নিয়ে আসেন। শোনা যাচ্ছে এই একটি কারণেই অতীতের সম্ভাবনাময় বহু জোট অঙ্কুরের বিনাশ হয়েছে। একথা সত্যতা কতটুকু? জবাবে মোহাম্মদ রেজাউল করিম বলেন, আমরা আধ্যাত্মিকতা ও রাজনীতিকে একত্রে নিয়ে মুজাদ্দিদি পন্থায় সমাজ ও শাসনতন্ত্র পরিবর্তনের লক্ষ্যে কাজ করি। জামাত ইসলামের পথ চিন্তাগতভাবে ভিন্ন রকম। জামাত ইসলামের রাজনৈতিক কৌশলের সঙ্গে আমাদের মতপার্থক্য রয়েছে। এই ভিন্নতা নিয়েও অতীতে রাজনৈতিক ইতিহাসে বহু ঐক্য ও সমঝোতা হয়েছে। জোট বিনাশ হয়েছে বলে যে কথা শোনা যাচ্ছে তা ভুল। আপনারা তো 2001 সালে জাতীয় পার্টির সঙ্গে ইসলামী জাতীয় ঐক্য ফ্রন্ট নামের একটি জোটে ছিলেন। জাতীয় পার্টির সঙ্গে কি আপনাদের আদর্শের মিল রয়েছে? এমন প্রশ্নের উত্তরে চরমোনাই পীর বলেন, সে জোট ছিল স্পষ্টভাবে ঘোষিত একটি নির্বাচনী জোট, এর সঙ্গে আদর্শের কোনো সম্পর্ক নেই। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। সাংহাই সহযোগিতা সংস্থার সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তিয়ানজিনে আয়োজিত এই বৈঠকের শুরুতেই শি বলেন, ভারত ও চীনের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলাই উভয় দেশের জন্য সঠিক সিদ্ধান্ত। রোববার এক প্রতিবেদনে খবর দিয়েছে এনডিটিভি। শি জিনপিং মোদীকে চীনে স্বাগত জানিয়ে বলেন, গত বছর কাজানে আমাদের সফল বৈঠক হয়েছিল। আমরা বিশ্বের দুই প্রাচীন সভ্যতা, সবচেয়ে জনবহুল দুটি দেশ এবং গ্লোবাল সাউথের গুরুত্বপূর্ণ সদস্য। দুই দেশের জনগণের কল্যাণ নিশ্চিত করা এবং উন্নয়নশীল দেশগুলোর ঐক্য ও পুনর্জাগরণে ভূমিকা রাখা আমাদের যৌথ দায়িত্ব। তিনি আরও বলেন, ড্রাগন আর হাতির মিলনই আমাদের উভয়ের সঠিক পথ। চীনা প্রেসিডেন্ট উল্লেখ করেন, এবছর ভারত চীনের কূটনৈতিক সম্পর্কের 75 বছর পূর্তি। আমাদের সম্পর্ককে কৌশলগত দীর্ঘমেয়াদী দৃষ্টিকোণ থেকে দেখা উচিত। বহুপাক্ষিকতা, বহুমেরু বিশ্ব এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠানে আরও গণতান্ত্রিক কাঠামো গড়ে তুলতে যৌথভাবে কাজ করতে হবে বলেন শি। প্রায় 50 মিনিট ধরে চলা বৈঠকে প্রধানমন্ত্রী মোদী বলেন, সীমান্তে উত্তেজনা কমার পর এখন শান্তি ও স্থিতিশীলতা বিরাজ করছে, যা সম্পর্ক উন্নয়নে সহায়ক। তিনি দুই দেশের সম্পর্ককে পারস্পরিক বিশ্বাস, সম্মান ও সংবেদনশীলতার ভিত্তিতে এগিয়ে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন। মোদী কৈলাস মানস সরোবর যাত্রা ও ভারত চীনের সরাসরি ফ্লাইট পুনরায় চালুর কথাও উল্লেখ করেন। তিনি বলেন, আমাদের 2.8 বিলিয়ন মানুষের স্বার্থ পরস্পরের সহযোগিতার সঙ্গে জড়িত, যা মানবতার সার্বিক কল্যাণের পথও প্রশান্ত করবে। যুক্তরাষ্ট্র সরকারের অর্থায়নে পরিচালিত সংবাদ মাধ্যম ভয়েস অব আমেরিকা প্রায় 500 সাংবাদিককে চাকরিচ্যুত করার উদ্যোগ নিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। রোববার এক প্রতিবেদনের তথ্য জানিয়েছে বিবিসি। ব্রিটিশ সংবাদ মাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী দীর্ঘদিন ধরেই ভয়েস অব আমেরিকাকে উগ্রপন্থী আখ্যা দিয়ে আসছে ট্রাম্প প্রশাসন। এবার শেষ পর্যন্ত সংস্থাটির কার্যক্রমে লাগাম টেনে ধরার সিদ্ধান্ত নিয়েছে তারা। ভয়েস অব আমেরিকার মূল সংস্থা ইউএস এজেন্সি ফর গ্লোবাল মিডিয়ার
ভারপ্রাপ্ত প্রধান কারি লেক এক বিবৃতিতে বলেন, এই সিদ্ধান্ত ফেডারেল আমলাতন্ত্র কমাবে, সংস্থার কার্যকারিতা বাড়াবে এবং মার্কিন করদাতাদের অর্থ সাশ্রয় করবে। তবে কর্মচারীদের ইউনিয়ন সরকারের এই পদক্ষেপকে অবৈধ আখ্যা দিয়েছে। বিবিসি বলছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি প্রচারণার মোকাবিলায় প্রতিষ্ঠিত ভয়েস অব আমেরিকা বর্তমানে বিশ্বের অন্যতম প্রভাবশালী সম্প্রচার মাধ্যমে পরিণত হয়েছে। টেলিভিশন, রেডিও ও অনলাইন প্ল্যাটফর্মে প্রায় 50টি ভাষায় সংবাদ সম্প্রচার করে আসছে ভয়েস অব আমেরিকা। USAGM জানায় মোট 532টি পদ বিলুপ্ত করা হবে। এর মধ্যে বেশিরভাগই ভয়েস অব আমেরিকার, যেখানে শেষ পর্যন্ত মাত্র 108 জন কর্মী অবশিষ্ট থাকবেন। আদালতে দাখিল করা নথিতে এসব তথ্য উল্লেখ করা হয়েছে। এর আগে গত জুন মাসে কারি লেক ঘোষণা দিয়েছিলেন 639 কর্মীকে ছাঁটাই করা হবে। তবে কাগজপত্রের ত্রুটির কারণে নোটিশগুলো পরে প্রত্যাহার করা হয়। এ ছাঁটাই ঠেকাতে মামলা করেছিলেন কিছু সংবাদকর্মী। বিবিসি বলছে, আদালতে এক রায়ের পরই গত শুক্রবার রাতে নতুন করে এই ছাঁটাই উদ্যোগের ঘোষণা আসে। প্রিয় দর্শক, শেষ করছি আইজি ক্রিয়েশন নিউজ আপডেট। আজ এ পর্যন্তই। ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল সন্ধ্যা 7:30টায়। নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি, নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।